ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় ভোলা ও টাঙ্গাইলে 2 জন নিহত, মাদারীপুরে হাতুড়ি পেটা ও আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ। বিআরটিসির বাসে ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক, বেসরকারি বাস মালিকদের সাথে ভাড়া নিয়ে বিআরটি এর বৈঠক আজ। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা কাল, আসামিদের সর্বোচ্চ সাজার আশা পরিবারের। সাউথ আফ্রিকায় পাওয়া করোনার ভয়ঙ্কর ধরনের নাম ওমিক্রন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন দেশ। চট্টগ্রাম টেস্টে 4 উইকেটে 253 রান নিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামবেন লিটন মুশফিক, পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের আশা। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন সংবাদে, সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ভোলা দৌলতখানে নির্বাচনকে ঘিরে সহিংসতায় নিহত হয়েছেন এক যুবলীগের কর্মী। টাঙ্গাইলের নাগরপুরের সংঘর্ষে প্রাণ গেছে ওয়ার্ড আওয়ামী লীগের নেতার ছেলের। এই ঘটনায় আহত আরও 5 জন। এছাড়াও মাদারীপুরের এক প্রার্থীর কর্মীকে হাতুড়ি পেটা এবং আঙুল কেটে ফেলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। আর মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে প্রার্থীর সমর্থককে তুলে নিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ করেছে পরিবার। ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী নাসিরউদ্দিন নান্নু। শুক্রবার সমর্থকদের নিয়ে বিজয় মিছিল বের করেন তিনি। মিছিলটি ট্রলারে করে নাসির মাঝির ঘাটে পৌঁছালে হামলা চালানো হয় তাদের উপর। অভিযোগ ওঠে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিনের কর্মীরা এই হামলা চালায়। এ ঘটনায় যুবলীগ কর্মী খোরশেদ আলম টিটু গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে যখন গুল্লি করছে, চেয়ারম্যান মহোদয়কে বাঁচাইতে যায় টিটু ভাই নিজে গুল্লি তার গায়ে নিয়ে সে মৃত্যুবরণ করছে। পরে নাসিরউদ্দিন নান্নুর সমর্থকেরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন তারা। তখন আমরা নৌকাটা সাজিয়ে বাধা বাঁধে, তখন স্পিড বোট দিয়ে ওরা অস্ত্র সব ওরা স্পোর্ট আইসে, একটা আইয়া আমাকে খাইছে, আমার সাথে সাথে গুল্লি করতে আমি লাফিয়ে নৌকার তলে পড়ছি এবং স্পিড বোটটা ডুবে দেওয়ার পরে ওটি সব ফাঁসছে। টাঙ্গাইলের নাগরপুরের দপ্তিয়র ইউনিয়নের রোববারের নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির পর সংঘর্ষ বাধে। এতে মারা গেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কেল শেখের ছেলে তোতা শেখ। আহত 5 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসিমার পান্না অভিনয় একবার হুকুম দিছে যে বাড়িতে যা ধরে নিয়ে মাইরে থুয়েছো, 2-4টা মূল্যের সমস্যা নেই। তখন বাড়ির দিকে আসতে হয়েছে, আমরা বাড়ির নিচে, তখন বাড়ির নিচে আইছে, আসার পর আমরা জান আত্মরক্ষা বাঁচার জন্য আমরা তখন লাঠিটা নিয়ে বাইরেছি। এদিকে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের ডিবি পরিচয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বিল্লাল গাজীকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ করেছে তার পরিবার। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউপি নির্বাচন ও সহিংসতার বিষয়ে আরও জানাতে এবার মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। আর রিপন, প্রচারণা শেষ হওয়ার পরও সহিংসতা এখনো কমছে না। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কেমন ব্যবস্থা নিচ্ছে? সার্বিক পরিস্থিতি কেমন? জি, আগামীকাল সকাল থেকে কিন্তু মাদারীপুর সদর উপজেলার যে 14টি ইউনিয়ন, সেই 14টি ইউনিয়নে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। এই ভোট গ্রহণ উপলক্ষে কিন্তু গতকাল রাতে কিন্তু প্রচারণা শেষ হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে গতকাল কালিকাপুর ইউনিয়নে কিন্তু একটি মারামারি ঘটনা ঘটেছে। সেখানে কিন্তু বর্তমান যে চেয়ারম্যান এজাজ আকন, সেই এজাজ আকনের কর্মী সমর্থকদের কিন্তু হাতুড়ি পেটা করেছে প্রতিপক্ষের লোকজন, এরকমটি দাবি করেছেন আহতরা। সার্বিকভাবে কিন্তু বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা বাদ দিলে কিন্তু মাদারীপুরে এখন পর্যন্ত যে পরিবেশ, সেটি কিন্তু আমরা বলা যেতে পারে প্রশাসনের একদম নিয়ন্ত্রণে রয়েছে। তেমন কিন্তু কোথাও থেকে তেমন কোনোরকম আমরা অভিযোগ এখনো পর্যন্ত পাইনি এবং শান্তিপূর্ণভাবে যে নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন কিন্তু অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। আমি কথা বলেছি মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবারে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ করার জন্য তারা
3 প্লাটুন বিজিপি এবং 18 জন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই 14টি ইউনিয়নে তারা নিয়োজিত করেছেন এবং তারা যাতে সুন্দরভাবে ভোট গ্রহণ করতে পারে সেই জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে মাদারীপুরে কিন্তু এবার সদর উপজেলা নির্বাচনে কিন্তু দলীয় আওয়ামী লীগের যে দলীয় প্রতীক সেই নৌকা প্রতীক কিন্তু নেই, যার ফলে কিন্তু এই অংশগ্রহণমূলক একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে এই পর্যন্ত 14টি ইউনিয়নে 71 জন চেয়ারম্যান প্রার্থী, 356 জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা প্রার্থী 127 জন অংশগ্রহণ করছেন। আমরা দেখতে পেয়েছি যে পুরো যে উপজেলা সেই উপজেলাটায় সর্বত্র কিন্তু আমরা নির্বাচনের যে একটি পরিবেশ সেটি আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি মাদারীপুরে কিন্তু আগামীকাল সকাল থেকে 2,21,000 ভোটাররা কিন্তু এই ভোট গ্রহণে অংশগ্রহণ নেবে, এমনটি আমাদেরকে জানিয়েছে নির্বাচন কর্মকর্তা। এই ছিল সর্বশেষ আমার কাছে মাদারীপুর থেকে। রিপন আমাদের সাথেই থাকবেন। এবারে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে প্রার্থীর সমর্থককে তুলে নিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া নির্বাচনী সহিংসতার আর কোনো অভিযোগ পেয়েছেন কি? সার্বিক পরিস্থিতি কেমন? দেখুন, আমরা নির্বাচনের শুরু থেকে কিন্তু যে মুন্সিগঞ্জে যে 20টি ইউনিয়নে আপনার এই নির্বাচন আগামীকালকে অনুষ্ঠিত হবে, এখানে কিন্তু আমরা দেখেছি যে আপনার দলের যে নৌকা প্রতীকের সমর্থিত যে সব প্রার্থীরা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু দলের প্রার্থীও রয়েছে, সেখানে তাদের সমর্থকদের মধ্যে কিন্তু আমরা দেখেছি দফায় দফায় কিন্তু তারা এই প্রতীক কেন্দ্র করে কিন্তু তারা সংঘর্ষে জড়িয়েছেন, কাজ করেছেন। তাদেরকে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যখন স্থায়ীভাবে কিংবা সাময়িকভাবে বহিষ্কার করা হয়, এরপরেও কিন্তু তাদের কর্মী সমর্থকরা কিন্তু সেই সব সমর্থকের সাথে আসলে একের পর এক সংঘর্ষে জড়িয়েছে এবং আমরা এই সব পুরো ইউপি নির্বাচনের সহিংসতার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে শনিবার রাতে আগুনে পুড়ে গেছে 5 শতাধিক ঘর, তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান গত রাত 3টার দিকে মাজার বস্তিতে আগুন লাগে। এ সময় লোকজন ঘর থেকে বের হতে পারলেও আসবাবপত্র সহ সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে টঙ্গী উত্তরা ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় ভোর 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস। তিন ঘন্টা পর গাজীপুরের টঙ্গীর মাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন আর হতাহতের বিষয়ে কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা? দেখুন, টঙ্গীর মাজার বস্তির যেটি সেনা কল্যাণ ভবনের ঠিক পিছনেই অবস্থিত, এই বস্তিটি কিন্তু শত শত ঘর ছিল। দীর্ঘদিন ধরে এখানে বস্তিবাসীরা তাদের ছোট ছোট ঘর করে বসবাস করে আসছিলেন। তবে রাত 3টার পরে এই বস্তিতে আগুন লাগে এবং মুহূর্তে আগুন কিন্তু চারপাশের যে বস্তির অন্যান্য ঘর সেটিতে ছড়িয়ে পড়ে এবং আমরা যেটি খবর নিয়েছি যে স্থানীয় কাউন্সিলর এবং বস্তিবাসী দাবি করছেন যে এই বস্তির সহস্রাধিক রুম কিন্তু ইতিমধ্যে পুড়ে গেছে এবং এই আগুনের লেলিহান শিখায় কিন্তু ঘরের যে মালপত্র ছিল, আসবাবপত্র ছিল, ব্যবহার্য জিনিসপত্র ছিল সব কিন্তু পুরে ছাই হয়ে গেছে, কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট নেই। এবং স্থানীয় বস্তিবাসীরা বলছেন যে রাতে তারা ঘুমিয়েছিলেন, হঠাৎ আগুনের সূত্রপাত হয়, তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন এবং দ্রুত জীবন বাঁচাতে তারা ঘর থেকে বেরিয়ে যান, কিন্তু কোনো মালপত্র বা আসবাব তারা বের করতে পারেনি, ফলে সবকিছু চোখের সামনে কিন্তু তাদের পুরে ছাই হয়ে গেছে। এবং বস্তিবাসী বলছেন যে আগুন লাগার মুহূর্তেই তারা আসলে জীবন বাজি রেখে একরকম ঘর থেকে বেরিয়ে গেলে তাদের জীবন বাঁচাতে তারা সক্ষম হয়েছেন এবং এই কারণে কোনো হতাহতের ঘটনা আমরা এখন পর্যন্ত পাইনি। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে আগুন লাগার খবরে উত্তরা, টঙ্গী এবং সদর দপ্তর সহ আশেপাশের 9টি স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা তারা এখানে ঘটনাস্থলে আসেন এবং প্রায় 2 ঘন্টার চেষ্টায় তারা এই আগুন নেভাতে সক্ষম হন, কিন্তু এখন পর্যন্ত আগুন লাগার যে কারণটি সেটি তারা বের করতে পারেননি এবং
এবং তারা বলছেন যে ভিতরে কি পরিমাণ মালামাল ছিল বা ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু তারা এখন এই বিষয়টি নিয়ে তদন্ত করছেন। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন এবং তারাও নিশ্চিত করেছেন যে এই আগুনের কোনো হতাহতের ঘটনা নাই বা ভিতরে কেউ আটকে ছিল এরকম কোনো তথ্য তারা জানাতে পারেন না। তারা এখন বলছেন যে ভিতরে যে দাহ্য বস্তু ছিল, কোনো গ্যাস সিলিন্ডার ছিল কিনা বা অন্যান্য সামগ্রী কি পরিমাণ ছিল সেগুলো তারা দেখছেন, তদন্ত করছেন এবং আগুন লাগার কি কারণ, প্রকৃত কারণটি তারা এখন বের করার চেষ্টা করছেন। তো এই ছিল মোটামুটি বস্তির আগুনের সর্বশেষ। গাজীপুর অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে গাজীপুর থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আবুল হাসান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। চিকিৎসকেরা জানান তার পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধের চেষ্টা চলছে। এছাড়াও কেন বারবার রক্তক্ষরণ হচ্ছে তা নির্ণয়ের সর্বোচ্চ চেষ্টা চলছে। খালেদা জিয়ার ডায়াবেটিস ও হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা করছে। ক্রনিক লিভার রোগের সঙ্গেও কিডনি রোগে ভুগছেন তিনি। এসব কারণে শারীরিক দুর্বলতা বেড়ে যাচ্ছে। এই পর্যন্ত 3 দফা এন্ডোস্কপি করা হয়েছে। হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে ব্যবস্থাপত্র দিচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। সরকার খালেদা জিয়াকে স্লো পয়জনিং করেনি, রাজনীতি থেকে মাইনাস করতে বিএনপি তাকে স্লো পয়জনিং করছে, এমন মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিদেশে নয়, খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো হবে কিনা তা ভাবতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও তাকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তার চিকিৎসার নামে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে সমুচিত জবাব দেওয়া হবে। কারো চিকিৎসার নামে দেশ ও জনগণকে জিম্মি করা যাবে না। কোনো ইস্যু সৃষ্টি করে শান্তি শৃঙ্খলা ভঙ্গ, নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা প্রতিহত করবে। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, খালেদা জিয়াকে স্লো পয়জনিং করলে তার কাছের লোকরাই করেছে। খালেদা জিয়ার কিছু হলে তার দায় বিএনপিকেই নিতে হবে। স্লো পয়জনিং যদি করে থাকে পাশের লোকেরাই করতে পারে। হুকুমের আসামি শেখ হাসিনা হবে না, সেটা হলে ফখরুল সাহেব আপনি হবেন। বেগম জিয়াকে আপনারা স্লো পয়জনিং করছেন কিনা মাইনাস করার জন্য আমরা তো জানি না। সেরকম কিছু করবেন বলেই কি আগে ভাগে উদুর পিঠে বুদুর গাড়ে চাপাতে আজকে আওয়ামী লীগের উপর শেখ হাসিনার উপর দৌড় চাপিয়ে যাচ্ছে। এদিকে শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি যে মহানুভবতা দেখিয়েছেন তা অনুধাবনে ব্যর্থ হয়েছে বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রশাসনিক আদেশে আইনি ক্ষমতা বলে তাকে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেটি পুনর্বিবেচনা করা হবে কিনা, তাকে আবার কারাগারে ফেরত পাঠানো প্রয়োজন কিনা, সেটি এখন আমাদের ভাবতে হবে। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার অসুস্থতাকে ইস্যু করে বিএনপি তাকে বিদেশে পাঠাতে চায়, যাতে সেখানে বসে তিনি রাজনীতি করতে পারেন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তাকে দ্রুত বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান তার। তবে আর দাবি না জানিয়ে সরকার পতনের আন্দোলনে জোর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গয়েশ্বরচন্দ্র রায়। হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৮ দিনের কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার ছিল রোগ মুক্তি চেয়ে বাদ-জুমা দোয়ার আয়োজন। এতে যোগ দিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হাজির হন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নামাজ শেষে সম্মিলিত মোনাজাতে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেন বাইতুল মোকাররমের খতিব। এরপর বিএনপির উদ্যোগে মসজিদের দক্ষিণ প্লাজায় মোনাজাতে অংশ নেন দলের জ্যেষ্ঠ নেতারা। পরে নেতারা দাবি করেন, আইনে কোনো বাধা না থাকলেও সরকার আইনের দোহাই দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ থেকে খালেদা জিয়াকে বঞ্চিত করছে। আমাদের নেত্রীর শারীরিক অবস্থা খারাপ এবং দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আজকে তারা রাজনৈতিক
হিংসার পরিবর্তী হয়ে তারা আজকে নির্দয়ভাবে দেশনেত্রীকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিদেশে গিয়ে চিকিৎসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না। এদিকে খালেদা জিয়ার মুক্তির জন্য সরকার পতন আন্দোলনের কোনো বিকল্প নেই বলছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। জনগণের এই আকুতি যদি আল্লাহ আমলের নেয়, আমি বিশ্বাস করি খালেদা জিয়া জনগণের জন্য বেঁচে থাকবে, তার অন্য ক্ষমতায় বেঁচে থাকবে না। সুতরাং আমার মনে হয় খালেদাদের চিকিৎসার দাবির চেয়ে সরকারের পতনের দাবিটাই আমাদের কাছে মুখ্য হওয়া দরকার। যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের আহ্বানও জানান বিএনপি নেতারা। আমাদের এখন একটাই মনে পথ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে একটা মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে। এজন্য খালেদা জিয়ার অসুস্থতা, মৃত্যুর গুজব ছড়ানো এবং গার্মেন্টস শ্রমিকদের উস্কানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে তারা, এমন তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা এবং মুজিব শতবর্ষের অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনে সদস্যদের ছুটি বাতিল করে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলেছে পুলিশ সদর দপ্তর। দীর্ঘদিন ধরেই অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলনেত্রীর উন্নত চিকিৎসা ইস্যুতে আন্দোলন কর্মসূচিও পালন করেছে বিএনপি। এছাড়াও নানা দাবিতে সরব তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা পুলিশ বলছে, সম্প্রতি একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত করছে। পোশাক শ্রমিকদেরও দেয়া হচ্ছে উস্কানি। এ বিষয়ে সতর্ক রয়েছে তারা। খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে একটা গ্রুপ মাঝে মাঝে ফেসবুকে ভাইরাল করছে যে এই মারা যাচ্ছেন, এই মারা যাচ্ছে। এইগুলি আসলে আমরা মনে করি যে যারাই এই গুজব রটাবে, আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমাদের আইন শৃঙ্খলা ডিবি আমরা সব জায়গায় এবং পুলিশ, ডিএমপি পুলিশ সব জায়গায় অ্যালার্ট আছে। এছাড়াও মুজিব শতবর্ষের অনুষ্ঠান ঘিরে অনেক বিদেশি ডেলিগেট আসবে ঢাকায়। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন ও অতিথিদের নিরাপত্তায় পুলিশ সদস্যদের সতর্ক করেছে সদর দপ্তর। বিদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিগতরা আসবে, সেখানে আমাদের অনেক পুলিশ ফোর্সের প্রয়োজন, তারা গুরুদায়িত্ব পালন করবেন। সেই প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা অলিখিত অনুমতি একটা বিষয় রয়েছে যে পারতপক্ষে যেন কেউ ছুটিতে না যায়। গুজব রটনাকারী ও উস্কানিদাতাদের শনাক্তের পাশাপাশি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলীকে সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ী বহিষ্কারে কেন্দ্রের সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এদিকে ফেসবুক লাইভে এসে আব্বাস বলেছেন তিনি নির্দোষ, ষড়যন্ত্রের শিকার হয়েছেন। রাজশাহী সিটি গেইটে বঙ্গবন্ধুর মুরাল বসানো নিয়ে বিরূপ মন্তব্য করায় মেয়র আব্বাস আলীর শাস্তি চেয়ে আন্দোলন চলছেই। এ অবস্থায় শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আব্বাসকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ থেকে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ পাঠানো হবে কেন্দ্রে। জনাব আব্বাস আলীর বিরুদ্ধে তার জেলা আওয়ামী লীগ থেকে তার প্রাথমিক সদস্যপদ বাতিল সহ বহিষ্কার আদেশের সুপারিশের জন্য একমত হয়ে সকলে সিদ্ধান্ত দিয়েছে। এদিকে মেয়র আব্বাসের বিরুদ্ধে অনাস্থা আনার পর তার নানা অনিয়ম তুলে ধরে পৌরসভায় সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলররা। কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীকে হুমকি প্রদান ও অন্যান্য ঠিকাদারের লাইসেন্স প্রদান না করে ৩২-১ ঘ ধারা লঙ্ঘন করেছেন। পরে ফেসবুকে লাইভে আসেন বেশ কয়েকদিন আড়ালে থাকা মেয়র আব্বাস আলী। এ সময় নিজেকে নির্দোষ দাবি করে ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ তার। আমি আরো এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব, কেন এই চক্রান্তের পিছনে কারা, কি কারণে তারা এগুলো করছে, আমি পর্যায়ক্রমে একটা করে সবগুলো খোলস করে দিব ইনশাআল্লাহ। এদিকে কেন্দ্রীয় নেতারা বলছেন আব্বাসের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ সুপারিশ পাঠালে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যত বড়ই অপরাধী হোক, সে যদি দলের কোনো দায়িত্বে থাকে
আমরা কার্যনির্বাহী কমিটির সভা ছাড়া এটি করি না। অতীতের সমস্ত ঘটনাগুলো দেখেন আওয়ামী লীগের, আমরা কার্যনির্বাহী কমিটির জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত এটা আমরা বাস্তবায়ন করি। আব্বাস আলীকে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও হয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া 50 ভাগ কমানো হয়েছে। আগামী 1 ডিসেম্বর থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে শিক্ষার্থীদের হাফ ভাড়া দাবির বিষয়ে আজ সকাল 11টায় রাজধানী বিআরটিএর কার্যালয়ে বৈঠক করবে বেসরকারি বাস, মিনি বাস পরিবহন সংশ্লিষ্টরা। শুক্রবার রাজধানী বাসভবনে ওবায়দুল কাদের বলেন, বিআরটিসি বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেয়ার বিষয়ে শীঘ্রই বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে। বিআরটিসি বাসে চলাচলের সময় শিক্ষার্থীদের অবশ্যই নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র সাথে রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন ছাড়া অন্য দিনগুলোই সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত ভাড়া ছাড়ের সুবিধা পাওয়া যাবে। এছাড়া বেসরকারি বাস মালিকরা সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে ভাড়া কমানোর পক্ষে সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। পরিবহন ভাড়ায় কনসেশন তথা হাফ পাসের জন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50% কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। বিআরটিসির বাসের জন্য পুনর্নির্ধারিত বা কনসেশনকৃত ভাড়া সারা দেশে বিআরটিসির বাসে আগামী 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় আসছে কাল। হত্যার 2 বছর পর এই রায় দেয়া হচ্ছে। ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে যেন আর কারো ফাহাদের পরিণতি না হয়, তাই আসামিদের সর্বোচ্চ সাজার আশা পরিবারের। আর রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন তারা। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী আবরার ফাহাদ, তখন সে তড়িৎ কৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র। সেই রোববার সন্ধ্যায় ছিল পড়ার টেবিলে। রাত 8:30টায় তাকে ডেকে নিয়ে যায় সহপাঠী ও বড় ভাইরা। পরে 5-6 ঘন্টা ধরে চলা নির্যাতনে মৃত্যু হয় তার। মরদেহ ফেলে রাখা হয় হলের সিঁড়িতে। পরদিনই ছাত্রলীগের 19 নেতাকর্মীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা। 2019 সালের 13 নভেম্বর 25 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। 21 জানুয়ারি তা আমলে নেয় আদালত। 15 সেপ্টেম্বর 25 আসামির বিরুদ্ধে গঠন হয় অভিযোগ। তবে করোনার অচলাবস্থা, রাষ্ট্রপক্ষের ভুলে পুনরায় অভিযোগ গঠন, বিচারকের প্রতি আসামি পক্ষের অনাস্থার মতো কারণে বিচার বিলম্বিত হয়েছে বারবার। মামলার 60 সাক্ষীর মধ্যে 46 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত 4 মার্চ। 25 আসামির মধ্যে কারাগারে থাকা 22 আসামি নিজেদের নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দেয়। পলাতক থাকায় 3 আসামি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি। 14 নভেম্বর বিচার শেষে 28 নভেম্বর রায়ের দিন নির্ধারণ করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। 2022 সালের এপ্রিলে স্নাতক পাশ করার কথা ছিল আবরারের। তাই মা বাবার চাওয়া যে সহপাঠী বড় ভাইরা বিদ্যাপীঠে এমন ঘৃণ্য কাজ করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। প্রত্যেকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়, যাতে আমার মতো আর কোনো মাকে অদূর ভবিষ্যতে তার সন্তানের জন্য কষ্ট পেতে না হয়, এটাই সবার কাছে আমার অনুরোধ। আমার ছেলে মারা গেছে আজকে 2 বছর 2 মাস। 2022 সালে এপ্রিলে সে পাশ করে বের হতো, কিন্তু সেটা তো সে আশা তার পূরণ হয় নাই। নরহত্যা, হত্যার পূর্ব পরিকল্পনা ও হত্যায় অংশগ্রহণের যে 3টি অভিযোগ আসামিদের বিরুদ্ধে আনা হয়েছে তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি সহকারে সকল দালিলিক সাক্ষী প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ মেধাবী ছাত্র আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলার বিচার সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আবরার হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো থাকছে, 10 বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি মাত্র 33 ভাগ। প্রকল্প শেষ হওয়ার কথা 3.5 বছরে।
আকাশ মেঘমুক্ত থাকায় পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়। রাজধানীর ওয়ারী থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। গলির রাস্তা থেকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তারা। বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। শুক্রবার রাত 10:30টার দিকে ওয়ারীর রবিদাসপাড়ার এই গলিতে এক নবজাতককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাদের দাবি, ঘটনাস্থলের পাশের যে আবাসিক ভবন রয়েছে সেখান থেকে এই নবজাতককে ফেলে দেওয়া হয়েছে। আমার বড় ভাই এবং বড় বৌদি আর হচ্ছে ওই ভাতিজি সব ওখানে গেছে, এখন এখানে শিশুটা ওইখানে আছে। উদ্ধারের পর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তারা। এরপরই ভবনের সামনে বিক্ষোভ করতে থাকে স্থানীয়রা। তাদের দাবি, এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। 3 তলার উপর থেকে একটা বাচ্চাকে ফেলানো হয়েছে, একদম জীবিত বাচ্চা, মানে কিছুক্ষণ আগে সেই এই পৃথিবীতে আসছে, একদম জীবিত বাচ্চাটা ফেলানো হয়েছে। এখন মহল্লার মধ্যে আমাদের মহিলা টয়লেট দেখেছে। উত্তেজিত জনতাকে পুলিশ বুঝিয়ে শান্ত করে। এরপর পুলিশের পক্ষ থেকে বলা হয়, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তারা। ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো, কিন্তু তারা যে ইস্যুটা সৃষ্টি করেছে এটা রাইট আর রং এটা দেখতে হবে। এটা একটা তদন্তের ব্যাপার। এটা কিন্তু আপনারা জানেন যে এই বিষয়টা তদন্ত না করে আমরা কিছু মন্তব্য করতে পারি না। শুক্রবার রাতেই স্থানীয় থানার পুলিশ সদস্যরা ওই আবাসিক ভবনের কয়েকটি ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। এরপর পুলিশ জানায়, নবজাতক উদ্ধারের রহস্য উদ্ঘাটনে তাদের তদন্ত অব্যাহত রয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের সব রকম তৎপরতার পরও রোহিঙ্গারা ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জনগোষ্ঠীটি জঙ্গিবাদের সঙ্গেও জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার 13 বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। বলেন, রোহিঙ্গারা নিজেদের মধ্যে ক্রমশ সংঘাতে জড়িয়ে পড়ছে। দ্রুত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করতে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা জালকে ফাঁকি দিয়ে জঙ্গিরা কোনো রকম তৎপরতা চালানোর ক্ষমতা রাখে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। মায়ানমার থেকে আমাদের 11 লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে জোর করে আমাদের দেশে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকেও জঙ্গির উত্থান হতে পারে, তারা ইজি প্রে হতে পারে এই টেররিস্টদের। আমরা সবসময় যেটা বলে আসছি, কাজেই এই প্রবলেমটা যদি শীঘ্রই শেষ না হয় তাহলে হয়তো আমাদের নতুন ডাইমেনশনে জঙ্গির উত্থান হয়েও যেতে পারে। করোনার কারণে দীর্ঘ 2 বছর বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে দুদকের গণশুনানি। এবার সিলেটের সরকারি অফিসগুলো দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শুনবে দুদক। এ বিষয়ে আগাম তথ্য নিচ্ছে দুদকের গোয়েন্দা দল। রোববার সিলেটের রেলাবি বাজারের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই গণশুনানি। দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের গুরুত্ব বেশি দেয় দুদক। দুর্নীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হল দুদকের গণশুনানি। শুনানিতে সরকারি সেবা পেতে ভোগান্তি ও সংশ্লিষ্ট অফিসের দুর্নীতির কথা তুলে ধরার সুযোগ পান সাধারণ মানুষ। করা যায়, প্রথম 4 মাস পানি পাই শীতকালে, পরবর্তী 4 মাস মোটেই পাই না, এর পরবর্তী 4 মাস অপ্রতুল পানি পাই। করোনার কারণে দীর্ঘ 2 বছর বিরতির পর দুদক আবার শুরু করেছে গণশুনানি। রোববার সিলেটে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে ভুক্তভোগীরা সরাসরি কথা বলবে দুদকের সাথে। উপস্থিত থাকবেন দুদকের তদন্ত বিভাগের কমিশনার জহুরুল হক। এখানে কমিশনার তদন্ত মহোদয় যাবেন, তার সাথে ডিজি প্রিভেনশন যাবেন, আরও কর্মকর্তারা যাবেন, স্থানীয় ডায়েব পরিচালক থাকবেন, উপপরিচালকরা থাকবেন এবং এটা বিভাগীয় শহরেই পরিচালনা করা হবে। শুনানিতে অনিয়ম সম্পর্কে জানার পাশাপাশি তাৎক্ষণিকভাবে মানুষের ভোগান্তি ও সমস্যা সমাধানের চেষ্টাও করা হবে। এছাড়া আমলযোগ্য অপরাধের অভিযোগ পাওয়া গেলে তা অনুসন্ধান করবে দুদক। স্থানীয় যারা আছেন বা যারা মনে করেন যে এরকম সেবা নিতে গিয়ে ঝামেলায় পড়েছেন কিংবা হ্যারাসমেন্ট হয়েছেন, হ্যাসেলের মধ্যে পড়েছেন, তারা ওই গণশুনানিতে উপস্থিত থেকে তাদের অভিযোগ সরাসরি জানাতে পারবেন।
সিলেটের গণশুনানিতে সরকারি অফিসের অনিয়ম ও দুর্নীতির যেসব অভিযোগ পাওয়া যাবে তা ৩ মাস পর আবার পর্যালোচনা করা হবে। পর্যায়ক্রমে ঢাকাসহ সারা দেশে সরকারের বিভিন্ন খাতে অনিয়ম নিয়ে গণশুনানি আয়োজন করবে দুদক। আমি গত 1 বছর ধরে ফুটপাতে আপনাদের এখানে ঘুরতেছি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 3.5 বছরে। 10 বছরের বেশি সময় পরও কাজের সার্বিক অগ্রগতি 33%। তবে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত প্রথম অংশ 2023 সালের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত অংশের অনেক জায়গায় বসে গেছে। সরকার নাকি এটাকে বলছে 2 বছরের মধ্যে শেষ করার জন্য। হ্যাঁ, এর জন্য মানে যে কোম্পানি বলতেছে যে 1 বছরের মধ্যে আমরা কাজটা হ্যান্ড ওভার করবো, আপনাদেরকে দ্রুত কাজ করতে হবে। রাজধানীর যানজট কমাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয় সরকার। নানা জটিলতায় 10 বছরও শেষ হয়নি প্রকল্পের কাজ। সেতু কর্তৃপক্ষের হিসাবে 10 বছরেও প্রকল্পের সার্বিক দ্রুত অগ্রগতি 33.20 ভাগ, আর প্রথম ভাগের কাজের অগ্রগতি 71 ভাগ। আমাদের যে টার্গেট আছে সেটা 2023 জুন, ইনিশিয়াল যেটা ছিল সেটাই আছে, কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমাদের তিনটা ফার্স্ট টার্মে 71% হয়েছে। হ্যাঁ, 4,500-এর মতো শ্রমিক আছে কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন, যে গতিতে কাজ এগুচ্ছে তাতে প্রকল্পের সময় ও ব্যয়ভার আরও বাড়বে। শুরুতে প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 8,703 কোটি টাকা। কাজের ধীরগতির কারণে বাড়ছে প্রকল্পের মেয়াদ। এতে ব্যয় দাঁড়িয়েছে 13,858 কোটি টাকা। বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে একটা সমন্বয়হীনতা কিন্তু আছে। এই সমন্বয়হীনতার কারণে প্রকল্পগুলো কিন্তু একটা বড় চ্যালেঞ্জে পড়ে যায় মাঠে যখন কাজটা গড়ায়। তো আমি বলবো এই ক্ষেত্রে আসলে সত্যি কথা যে আমাদের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই যেটা হয় সেখানে কিন্তু দুর্বলতা থেকে যাচ্ছে। পুরো প্রকল্পের কাজ হচ্ছে 3 ভাগে। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তরুণরাই পারবে মানবিক মূল্যবোধ ও কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে। শুক্রবার রাতে কক্সবাজারে তরুণদের সম্মাননা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ইনানীর রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাইমুন সারওয়ার কমল, জেসিআই প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট সহ অনেকে বক্তব্য রাখেন। পরে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 10 ক্যাটাগরিতে 10 তরুণকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। উত্তরের জেলা পঞ্চগড়ে এবার আকাশ মেঘমুক্ত থাকায় দেখা যাচ্ছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর জুড়ে তেঁতুলিয়া মহানন্দার পাড় থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটকরা। সূর্যের আলোর সঙ্গে সঙ্গে রূপ বদলাতে থাকে কাঞ্চনজঙ্ঘা। কখনো শুভ্র, কখনো গোলাপি, আবার কখনো লাল রং নিয়ে হাজির হয় হিমালয় পর্বতমালার অন্যতম এ চূড়া। তেঁতুলিয়ার ডাকে বাংলো এলাকার মহানন্দার নদীর পাড় থেকে বেশ কাছাকাছি, ধরা দেয় পর্যটকদের চোখে। এবারও এর মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। সুন্দর লাল আভার একটা মানে শৃঙ্গ, পর্বত শৃঙ্গ, এটা আসলে অনুভূতিটা আসলে বলে বোঝানো সম্ভব না কেমন। অনেক সময় আমাদের ঠান্ডা উপভোগ করার জন্য হিমালয় যাই বা নেপাল যাই, কিন্তু এখানে এসে মনে হলো যে আমার ওইসব জায়গায় দরকার নাই, আমি এখান থেকে অনেক ঠান্ডা উপভোগ করলাম। সাদা তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখার পাশাপাশি পঞ্চগড় আর তেঁতুলিয়ার শীতের আমেজও পর্যটকদের কাছে হয়ে ওঠে উপভোগ্য। পর্যটকরা যত বেশি আসবেন, আমাদের পঞ্চগড়ের অর্থনৈতিক অবস্থা তত বেশি উন্নতি হবে। এখানকার কর্মসংস্থান বাড়বে, এখানকার যে ব্যবসা বাণিজ্য সেগুলো বৃদ্ধি পাবে। সর্বোপরি এখানকার আর্থসামাজিক উন্নয়নে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা আর মহানন্দা থেকে পাথর উত্তোলনের দৃশ্য ছাড়াও চা বাগানের সৌন্দর্য নজর কাড়ে পর্যটকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দুর্গম পাহাড়ের কিনার ধরে হেঁটে চলা আঁকাবাঁকা ঝিরি পথে পাহাড়ের বুক চিরে নেমে এসেছে শতাধিক ঝর্ণা। এমন সৌন্দর্য আবিষ্কারের নেশায় ছুটে চলা তরুণদের হাত ধরেই এগিয়ে চলছে দেশের অ্যাডভেঞ্চার ট্যুরিজম। দুর্গম এলাকায় পর্যটনের সম্ভাবনা বিদেশিদের কাছে তুলে ধরা গেলে বাড়বে বৈদেশিক মুদ্রার আয়। সবুজে মোড়ানো দু পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলা আঁকাবাঁকা নদী। ছোট্ট ট্রলারে চড়ে 8 তরুণের
দুঃসাহসিক অভিযান। গন্তব্য বান্দরবনের আলীকদম উপজেলার রেমবুকপাড়া। যাত্রাপথে চোখ আটকাবে মেঘ, পাহাড় আর ঝর্ণার মিতালিতে। মোরং সম্প্রদায়ের বাড়িতে রাত কাটিয়ে ক্রাতং ও পালংখিয়া ঝর্ণার সৌন্দর্যে বিমোহিত তরুণরা। আন্ধারমানিক পৌঁছাতেও নিতে হবে আরও বেশি চ্যালেঞ্জ। পালংখিয়াং, তৈনখাল, সাঙ্গু আর মাতামুহুরির সৌন্দর্য আবিষ্কার করতেই লেগে যাবে 5 থেকে 6 দিন। তবে ঝুঁকি থাকায় এসব স্থানে সহজে ভ্রমণের অনুমতি নেই পর্যটকদের। আমাদের কাছে তাবু নেই, কিন্তু আমাদের একটা প্ল্যান আছে। আমরা যদি ইনশাল্লাহ সময় করলে আমরা কালকে রাতটা আমরা খোলা আকাশের নিচে কাটাবো, যাযাবর দেবো। সিকিউরিটির ব্যবস্থা করে যদি এটা ওপেন করে দেয় সরকারিভাবে, যেরকম আমরা কিউকাটং বগালেক যাই, ওইভাবে ওপেন করে দিলে দেখা যাবে যে আরো বেশি টুরিস্ট আসবে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, দেশের 3 পার্বত্য অঞ্চলেই অ্যাডভেঞ্চার ট্যুরিজমে ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এ সম্ভাবনা কাজে লাগাতে পারলে বিদেশি পর্যটকরাও আকৃষ্ট হবেন। সুনির্দিষ্ট একটা নীতিমালা যদি অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য তৈরি করা যায় এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজমে কোনো পর্যটক সেখানে বেসিক্যালি এই সুবিধাটি নেওয়ার পূর্বেই যদি নির্দেশিকাটি তার হাতে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই পর্যটন অ্যাডভেঞ্চার ট্যুরিজম বাংলাদেশে অনেক দূর এগিয়ে যাবে। ট্যুরিজম বোর্ড বলছে, অ্যাডভেঞ্চার ট্যুরিজমে তরুণদের আগ্রহ থাকায় একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে। এছাড়াও দুর্গম এলাকায় রাত্রি যাপনের সমস্যা থাকায় হোমস্টে সার্ভিস চালু করছেন তারা। অ্যাডভেঞ্চার ট্যুরিজমে মানুষ যাচ্ছে, কোনো অসুবিধায় পড়ছে কি পড়ছে না, তাদের সুবিধা দেওয়ার জন্য আরও কি করা যায়। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকেও আমরা এর সঙ্গে সম্পৃক্ত করেছি। ডেফিনেটলি লোকাল গভর্নমেন্ট বডি যারা আছে, ইউপি চেয়ারম্যান অ্যান্ড মেম্বার, তারাও এর ভিতরে ইনভলভ হয়েছে। পর্যটন কর্পোরেশনের তথ্য মতে দেশে ঘুরে বেড়ানো পর্যটকদের 40 ভাগই তরুণ, যাদের বেশিরভাগই পছন্দ অ্যাডভেঞ্চার ট্যুরিজম। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার নতুন শনাক্ত হওয়া ধরনের নাম দেওয়া হয়েছে অমিক্রন। এই ধরনটি চরম উদ্বেগের কারণ বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিজ্ঞানীরা বলছেন, এখন পর্যন্ত নতুন ধরন নিয়ে তেমন কিছুই জানা যায়নি যা উদ্বেগের। নতুন ধরনের কারণে 7টি দেশ থেকে ফ্লাইট বাতিল ঘোষণা করতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে সেই দেশে জরুরি ভিত্তিতে ফ্লাইট বাতিলের মত দিয়েছে ইউরোপীয় কমিশন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, আফ্রিকার 8টি ও যুক্তরাজ্য 6 দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাউথ আফ্রিকা, বতসোয়ানা, হংকং ও ইসরায়েলে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। এদিকে করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে পরীক্ষা শুরু করেছে জনসন অ্যান্ড জনসন। একই সাথে টিকার কার্যকারিতা নিয়ে কাজ চালাচ্ছে মডার্না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে ফল প্রকাশ করতে পারবে তারা। এছাড়াও যদি বুস্টার ডোজ ওমিক্রন মোকাবিলায় ব্যর্থ হয়, তবে আরও একটি ডোজ দেওয়ার প্রস্তাব দিতে পারে মডার্না। এদিকে ইউরোপিয়ান রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র শুক্রবার সতর্ক করে জানিয়েছে, ইউরোপের দেশগুলোতে নতুন এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত বেশি। লিটন মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে প্রথম দিনে স্বস্তিতে বাংলাদেশ। এই দুই অভিজ্ঞ ব্যাটারের পারফরমেন্সে মুগ্ধ ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। লক্ষ্য বড় করতে লিটন মুশফিকের উইকেটে থাকা জরুরি মনে করেন এই প্রোটিয়া। দ্বিতীয় দিনে শুরুটা আত্মবিশ্বাসী হবে বিশ্বাস প্রিন্সের। স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রথম দিন শেষ মুশফিক লিটনের। সাগরিকায় পঞ্চম উইকেটে সর্বোচ্চ 204 রানের পার্টনারশিপ। খাদের কিনারা থেকে টাইগারদের ঘুরে দাঁড়ানোর গল্প। বিতর্ক সঙ্গী করে পাহাড় সম চাপ জয় লিটনের। আগের 25 টেস্টের আক্ষেপ ভুলেছেন অভিষেক সেঞ্চুরিতে। লিটনের মতোই মুশফিকের গল্প। টি-20তে বিশ্রাম বিতর্ক তাতিয়ে দিয়েছে মিস্টার ডিপেন্ডেবলকে। সতীর্থদের শেখালেন টেস্ট ক্রিকেটের মানসিকতা। 190 বলে সাজানো 82 রানের ইনিংস। সেঞ্চুরির দ্বার প্রান্তে মিস্টার ডিপেন্ডেবল। মুমিনুলের 1203 রান টপকে সাগরিকার সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিক। Mushfiq was very patient at the start. Obviously he's an experienced player. মুশফিক
টেস্ট ক্রিকেটে দুর্দান্ত, সাদা পোশাকে কিভাবে খেলতে হয় ও জানে, পরিস্থিতি বুঝে খেলার মতো ওর মধ্যে অভিজ্ঞতা আছে। ওর মতো লিটনও দারুণ খেলেছে, কোনো ঝুঁকি না নিয়ে উইকেটে টিকে থেকেছে, সাথে রানের গতিও বাড়িয়েছে। 2 সেশনে উইকেট না হারানো বাংলাদেশের জন্য স্বস্তির। দ্বিতীয় দিনে তাই সুবিধাজনক অবস্থানে থেকেই শুরু করবে টাইগাররা। সংগ্রহ বড় করতে ভরসা মুশফিক, লিটন। 2 ইনফর্ম ব্যাটারের উপর অনেকটা নির্ভর করছে স্বাগতিকদের ভাগ্য। কত রান করবে সেটা বলা মুশকিল, তবে আশা করব যাতে মুশফিক, লিটনের মতো ইনিংস দীর্ঘ হয়। ওদের ইনিংস ম্যাচের গতিপথ তৈরি করে দেবে। দ্বিতীয় দিনের শুরুটা ভালো হবে আশা করি। মুশফিক, লিটন বীরত্বে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন টাইগারদের। দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলেও পাকিস্তানকে চাপে রাখতে পারবে মুমিনুলের দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে আরও জানাতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, প্রথম দিন তো ভালোভাবে শেষ করেছে বাংলাদেশ, তো দ্বিতীয় দিনে চ্যালেঞ্জ কি হতে পারে বলে আপনি মনে করছেন? প্রথম দিন বাংলাদেশ অনেকটা স্বস্তিভাবেই শেষ করেছে। এখন দেখা যাচ্ছে দ্বিতীয় দিনের শুরুটা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে প্রথমে আপনার শুরুতে কিছুটা পেস বোলারদের জন্য অনেকটা সুবিধা থাকে, কারণ গতি এবং সুইং দেখা গেছে মানে শাহিন আফ্রিদি এবং হাসান আলী বাংলাদেশের জন্য একটু ঝামেলা কিংবা ভোগাতে পারে তাদেরকে। তাই মুশফিক এবং লিটনকে সতর্কভাবে প্রথম যে সেশনটা আছে সেই প্রথম সেশনটা খুব সতর্কভাবে ব্যাট করে পার করতে হবে। যদি দেখা যায় প্রথম সেশনে যদি কোনো উইকেট না হারায় বাংলাদেশ, তাহলে এই আজকের দিনটাও হয়তো বা বাংলাদেশের গতকালকের মতো যে প্রথম দিনটা যেরকম ভালোভাবে কেটেছে সেইভাবেই কাটতে হবে। আর আরেকটা জিনিস যদি বলে রাখি, সেটা হচ্ছে যে মুশফিক এখন অনেকটা প্রায় 8ম সেঞ্চুরির দ্বারপ্রান্তে, আর 18টি রান লাগে। সে এখন গতকালকে সেই ভালো একটা টেম্পারমেন্ট দেখিয়েছে, কিভাবে ব্যাট করতে হয়, টেস্ট টেম্পারমেন্ট যেটাকে বলে, মানে যে সাদা পোশাকে কীভাবে খেলতে হয়, কিংবা টপ অর্ডারের যে ব্যর্থতা ছিল সেই টপ অর্ডারের ব্যর্থতা অনেকটাই কেটে গেছে মুশফিক এবং লিটনের দৃঢ়তায়। এখন বাংলাদেশ অবশ্যই মানে দল তো অবশ্যই চাবে যে মুশফিক এবং লিটন যত দীর্ঘ ব্যাটিং করুক ততই দলে রান বাড়বে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে মুশফিকের কাছ থেকে বড় একটি ইনিংস ক্যাপ্টেন যে চেয়েছিল, সেই ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিচ্ছেন মুশফিক। টি-20 সিরিজ থেকে বাদ পড়েছিলেন, তারপর এই সাদা পোশাকে ফিরে এসেছেন এবং খুব দুর্দান্ত খেলছেন। দল অবশ্যই চাইবে যে আজকে যত দীর্ঘ হোক তাদের ব্যাটিং, তাহলে দেখা গেছে যে বড় একটা সংগ্রহ বাংলাদেশ করতে পারবে। কারণ এই আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে কত রান করলে টাইগাররা সুবিধাজনক স্থানে থাকবে? আচ্ছা, এখন বাংলাদেশ 253 রান করেছে, তবে এখনও পর্যন্ত বলা যায় না যে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে। কারণ হচ্ছে যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সাগরিকার উইকেটের আচরণ ধীরে ধীরে ব্যাটারদের জন্য অনেক সুবিধাজনক হয়ে থাকে। কমপক্ষে 400 রান যদি বাংলাদেশ করতে পারে, তাহলে বাংলাদেশ অনেকটা ম্যাচে সুবিধাজনক অবস্থানে থাকতে পারবে। কারণ হচ্ছে বাংলাদেশের বোলিং লাইনআপ নিয়ে যদি একটু বলতে চাই, পেস বোলিংটা অনেকটাই আনকোরা। কারণ হচ্ছে এবাদত এবং রাহি, এই দুজন এখনও পর্যন্ত তেমন একটা বাংলাদেশে বিশ্বতে তেমন একটা পরীক্ষিত হতে পারেনি, কিংবা মানে পাকিস্তানের জন্য কতটা চাপ তৈরি করবে সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ পাকিস্তানের ব্যাটিং দলেও বাবর আজম, রিজওয়ান এবং ফাওয়াদ আলমের মতো পরীক্ষিত ব্যাটসম্যানরা আছে, যারা মোটামুটি বাংলাদেশকে অনেক চিন্তার কারণ মানে তাদের চিন্তায় ফেলতে পারে। তো বাংলাদেশের বোলিং লাইনআপটা যেহেতু দুর্বল, বাংলাদেশের ব্যাটারদেরকে এখানে অনেকটা বড় একটা ভূমিকা পালন করতে হবে। কারণ হচ্ছে যে 400 রানের উপরে যদি ম্যাচটা করতে পারে, তাহলে হয়তো বা বাংলাদেশ একটা অবস্থানে যেতে পারে যেখান থেকে হয়তো বা ম্যাচ ড্র হতে পারে, অথবা বাংলাদেশে জিততে পারে, এবং একটা সম্ভাবনা থাকতে পারে। চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের লড়াকু পারফরমেন্স পাকিস্তানি ক্রিকেটারদেরও সমীহ করিয়েছে। মুশফিক লিটনের দুর্দান্ত জুটিকেই পুরো কৃতিত্ব দিলেন পাক পেসার হাসান আলী। বাংলাদেশের টপ অর্ডারকে দ্রুত আউট করার পরিকল্পনা ছিল, সেটাতে সফল হলেও পরের সময়টুকু মুশফিক লিটন যেভাবে ব্যাট করেছে তাতে কৃতিত্ব দিতেই হবে। প্রথম সেশনের পর বল ভালোভাবে ব্যাটে আসছিল, আমরা ব্রেক থ্রু পাইনি। এটাই টেস্ট ক্রিকেট, ক্ষণে ক্ষণে রং বদলাবে। উইকেট নিতে আমাদের ঠিক জায়গায় বল করে যেতে হবে। স্বাধীনতা কাপ দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ উত্তর বারিধারা। দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে বাংলাদেশ বিমান বাহিনীর বিপক্ষে। আসরের সবগুলো ম্যাচই হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।
দীর্ঘ অপেক্ষার পালা শেষ। 3 বছর পর মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ। প্রস্তুত বাফুফে, ফুটবলাররাও তৈরি নিজেদের সেরাটা দিতে। 2012-তে হ্যাটট্রিক শিরোপা জিতেছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। এরপর থেকে যেন অনেকটাই মলিন। সবশেষ আসরে স্বাধীনতা কাপের শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরার কাছে হেরে। সময় বদলেছে দলের খেলোয়াড়। শিরোপা ছাড়া আর কিছুই ভাবছে না শেখ রাসেল। বিকেএসপিতে প্রায় মাসখানেক কন্ডিশনিং ক্যাম্প। আত্মবিশ্বাসী জুয়েল রানারা। উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হবে তারা। শেখ রাসেল টিম চ্যাম্পিয়ন টার্গেট করে টিম করেছে। এখানে কিছু ন্যাশনাল টিমের প্লেয়ার এসেছে, যেমন সাদউদ্দিন রহমত এবং সোহাগ মুক্তিযোদ্ধা থেকে ইমন, এবং আমাদের ফরেন কালেকশনও ভালো। তো আলহামদুলিল্লাহ, যদি আমরা সবাই যদি মাঠের ভিতর ভালো পারফরমেন্স করতে পারি তো অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। দিনের দ্বিতীয় ম্যাচে অচেনা বিমান বাহিনীর মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না সোলোমন কিং। শঙ্কা আছে ইয়াসিন ও রায়হানকে নিয়েও। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, খেলাটা হবে 11 জনের বিপক্ষে 11 জনের। 3 সপ্তাহ ধরে অনুশীলন করছি, সবাই আত্মবিশ্বাসী। জয় দিয়েই মৌসুম শুরু করতে চাই। স্বাধীনতার 50 বছর উপলক্ষে পুরনো রেওয়াজ পাল্টে গেল। মৌসুমের শুরুতেই স্বাধীনতা কাপ আয়োজন করছে বাফুফে। অংশ নিচ্ছে সার্ভিসেস 3টি দল সহ বিপিএল এর 12টি দল। শামী আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিমিয়ার লিগ হকি সুপার 5-এর শেষ ম্যাচে আজ মুখোমুখি মোহামেডান ও মেরিনার্স ইয়াং। এই ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করতে চায় মেরিনার্স। 14 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। আবাহনীর পয়েন্টও সমান। তৃতীয় স্থানে থাকা মোহামেডানের সংগ্রহ 36। মোহামেডানের বিপক্ষে ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন হবে মেরিনার্স। অন্যদিকে মেরিনার্সকে হারিয়ে শিরোপা স্বপ্ন জিয়ে রাখতে চায় সাদা কালোরা। কাঙ্ক্ষিত জয় তারা পেয়ে গেলে শিরোপা প্রত্যাশী 3 দলের পয়েন্ট হবে সমান 39। তখন প্লে অফে নির্ধারিত হবে চ্যাম্পিয়নশিপ। আবাহনী জেতার ফলে আমাদের সামনে একটা সুযোগ আসছে, তো সুতরাং আমাদের জিতে সেই সুযোগটা কাজে লাগাতে হবে এবং সেই জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। কালকে জেতার জন্য আমরা খেলবো। মানুষের সবচেয়ে কাছের স্বজাতির সন্ধান পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক, যারা মানুষের মতনই হাঁটাচলা করতে পারত, তবে শরীরের উপরের অংশের গঠন বৈশিষ্ট্য বানরের প্রভাব থাকায় ঝুলতে পারত গাছেও। সন্ধান পাওয়া এই প্রজাতির জীবাশ্ম 2 বিলিয়ন বছরের পুরনো। এর বৈজ্ঞানিক নাম অস্ট্রালোপিথেকাস সেডিবা। 2015 সালে হোমিনিড পরিবারের একটি প্রাণীর মেরুদণ্ডের নিম্নাংশ খুঁজে পান বিজ্ঞানীরা। এর আগে দেহাবশেষের অন্যান্য হাড়ও পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে অস্থিগুলো একটি নারী প্রাণীদেহের। এর নাম দেয়া হয়েছে ইসা, সোয়াহিলি ভাষায় যার অর্থ রক্ষাকর্তা। মেরুদণ্ডের এই অস্থিসন্ধি 2 মিলিয়ন বছর পুরনো। গবেষণায় উঠে এসেছে মানুষের খুব কাছাকাছি এই প্রজাতি। মাটিতে এরা মানুষের মতো হাঁটাচলা করতে পারত, আবার গাছে বিচরণ করতে পারত বানরের মতো। অস্থিবিন্যাস দেখে বিজ্ঞানীদের মত, প্রজাতিটির শরীরের উপরের অংশ তাদের বানরের মতো গাছে গাছে ঝুলতে সাহায্য করত, আর শরীরের নিচের অংশের গঠন মানুষের মতো হওয়ায় চলাফেরা ছিল মানুষের মতো। এখন পর্যন্ত যত জীবাশ্ম মিলেছে তার মধ্যে এই প্রজাতিটিরই সবচেয়ে বেশি অস্থি সংগ্রহ করা গেছে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় সহ আরও 15টি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা বলেছেন এই প্রজাতির সঙ্গে বিবর্তনের ধারায় আধুনিক মানুষের যথেষ্ট মিল আছে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। আমাদের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।